স্বাগত নিউজ 24 সকাল ৯টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি রাশেদ ইমাম। এখনও লাগামহীন দেশের চালের বাজার। সরকার নির্ধারিত মূল্যকে ছাপিয়ে পাইকারি ও খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। চালের মূল্য বৃদ্ধির জন্য চাল ব্যবসায়ী ও মিল মালিকরা পরস্পরকে দায়ী করছে। তবে কেউ কেউ বলছেন চালের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল সরকারের। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের শক্ত নজরদারির তাগিদ ভোক্তাদের। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ব্র্যান্ডেড যেটা সেটা 2575 টাকা 50 কেজির বস্তা, মাঝারি 28, সেটা হলো সর্বোচ্চ কোয়ালিটি যেটা সেটা 2250 টাকা। মঙ্গলবার চালকল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে। 15 দিন আগের দামে বিক্রি হবে চাল। সেই সঙ্গে মিল গেটে মাঝারি ও সরু চালের মূল্য নির্ধারণ করে দেয় মন্ত্রণালয়। নতুন দর অনুযায়ী প্রতি কেজি সরু মিনিকেট 51 টাকা 50 পয়সা এবং মাঝারি চাল প্রতি কেজি 45 টাকা। দেশের বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। সরকার চালের দাম নির্ধারণ করে দিলেও উল্টো না কমে 2 দিনে বেড়েছে সব ধরনের চালের দাম। দিনাজপুরেও লাগামহীন চালের বাজার। পাইকারি ও খুচরা বাজারে গেল 15 দিন সব ধরনের চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। চালের মূল্য বৃদ্ধির জন্য চাল ব্যবসায়ী ও মিল মালিকরা পরস্পরকে দায়ী করছেন। তবে কেউ কেউ বলছেন চালের মূল্য নির্ধারণের সিদ্ধান্ত আরও আগে নেওয়া উচিত ছিল। বাজার কম বেশি করাটা হচ্ছে এরা যারা ব্যবসা করে, বড় বড় ব্যবসা, মিল ব্যবসা করে, তাদের উপর নির্ভর করে। চাল কিনে মনে করেন যে বেচবো, যে কাস্টমার দাম শুনেই পালাচ্ছে। বিভিন্ন মিল থেকে বিভিন্ন রেটে চাল আসতেছে, বাজারে মোটা চাল নাই, যার কারণে চালের দামটা আরো বেশি বাড়তেছে। আড়তদারদের ভাউচারগুলো চেক করলেই পাওয়া যাবে মিলরা কি দামে বিক্রি করে। চালের মূল্য যেটা নির্ধারণ করেছে এটা আরো অনেক আগেই করা হলে আরো ভালো হতো। একই চিত্র বন্দরনগরী চট্টগ্রামেও। সরকারের বেঁধে দেওয়া চাল ছাড়া অন্য সবগুলো চালের দাম লাগামহীনভাবে বাড়ছে। 2575 টাকা যদি 52 টাকা রেট ওইখানে হয়ে যায়, তখন এখানে 1 কেজি চাউল আসবে যে 53-56 টাকা। প্রতিনিয়ত চাউলের দাম বাড়তেছে। সরকার একটা রেট নির্ধারণ করে দিচ্ছে, যার কারণে এখন আর রেট নামতেছে না। তবে দেশের বাজারে গরিবের চাল খ্যাত মোটা সিদ্ধ চালের সংকট এখনো কাটেনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জীববৈচিত্র্য সংরক্ষণে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে জানিয়ে বৈশ্বিক জীববৈচিত্র্য রক্ষায় বিশ্ব নেতাদের এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত 2:30টায় প্রধানমন্ত্রীর দেয়া ভাষণ জাতিসংঘের জীববৈচিত্র্য সামিটে প্রচার করা হয়। ভার্চুয়াল এই আলোচনায় বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা বক্তব্য রাখেন। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশে 5% নদী ও সামুদ্রিক এলাকাকে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। এ সময় মহামারীর এই কঠিন সময়েও পরিবেশগত সুরক্ষার বিষয়টি দেশের রাষ্ট্রীয় নীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বলেও জানান তিনি। মহামারীর ধাক্কায় বিশ্বব্যাপী কমছে শ্রম আয়ের পরিমাণ। বাংলাদেশে সুনির্দিষ্ট হিসেব না থাকলেও সম্প্রতি আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO জানিয়েছে, উন্নয়নশীল দেশসহ বাংলাদেশের মতো উঠতি অর্থনীতির দেশগুলোয় শ্রম আয় কমবে আরও বেশি। সংস্থার হিসেবে এরই মধ্যে চলতি বছরের 9 মাসে বিশ্বব্যাপী শ্রম আয় কমেছে $3.5 লাখ কোটি। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যৎ এই অনিশ্চয়তা দূর করতে নিতে হবে বড় আকারের কর্মসংস্থান লক্ষ্য, নয়তো দীর্ঘমেয়াদী হতে পারে বেকারত্বের সংকট। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। মহামারীর ধাক্কায় পছন্দের কাজ পাওয়া তো দূরে থাক, উল্টো কাজ হারিয়েছেন অনেকেই। বিশেষ করে যারা দৈনিক মজুরি ভিত্তিতে বা খণ্ডকালীন কাজ করেন। করোনার ছোবলে এমন অনানুষ্ঠানিক খাতেই কাজ হারিয়েছেন প্রায় 1 কোটি মানুষ। হিসাব বলছে, প্রতি বছর দেশের প্রায় 20 লাখ তরুণ তরুণী বাংলাদেশের চাকরির বাজারে যোগদান করেন। পরিসংখ্যান ব্যুরোর সবশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী বাংলাদেশে মোট কর্মক্ষম জনগোষ্ঠী 6.35 লাখ, যেখানে বেকার অন্তত 27 লাখ। তবে বাংলাদেশে বেকারত্বের হার 4.2% হলেও যুব বেকারত্বের হার 11.5%। করোনা ভাইরাসের প্রভাবে যা কয়েক গুণ বেড়েছে।
এমন বাস্তবতায় আইএলওর প্রতিবেদনে বলা হচ্ছে, চলতি অর্থবছরের প্রথম 9 মাসে উন্নয়নশীল দেশগুলোই শ্রম আয় কমেছে 15%-ও বেশি, যা আরও কমতে পারে। শ্রমিকের আয় কমেছে এবং আয় কমার প্রথম কারণ হলো যে কর্মসংস্থান কমেছে। যে কর্মসংস্থানগুলো হারিয়ে গেছে এপ্রিল মে মাসে পার্মানেন্টলি বা টেম্পোরারিলি, তাদের বেশিরভাগই এখনো কর্মসংস্থানে ফেরত আসতে পারেনি। আমাদেরকে এমপ্লয়মেন্ট প্রোটেকশন এবং এমপ্লয়মেন্ট রিজারেকশন বা পুনরুদ্ধার, এই দিকে আমাদেরকে খুব নজর দিতে হবে। সরকার, সেক্টর, তারপরে হচ্ছে ব্যাংকস, যারা পলিসি তৈরি করেন এবং বাস্তবায়ন, সবাই মিলে একটা সমন্বিত প্রচেষ্টা কিন্তু আমাদের নিতে হবে, যাতে আমরা এই কর্মসংস্থানের বৃদ্ধি করতে পারি যতটুকু সম্ভব এই পরিস্থিতি। শ্রম আয়ের এমন অনিশ্চয়তা কাটাতে কর্মসংস্থান নিয়ে সুনির্দিষ্ট নীতিমালা এবং খাতভিত্তিক কাজের সুযোগ তৈরির তাগিদ এই বিশেষজ্ঞের। কর্মসংস্থানবিহীন না হয় এবং তার জন্য প্রয়োজন যেসব খাতে যুবকদের কর্মসংস্থান বেশি হতে পারে সেই ধরনের খাতগুলোকে প্রবৃদ্ধির সুযোগ করে দেওয়া। রাজধানীতে একটু একটু করে কর্মব্যস্ততা বাড়লেও গেল কয়েক মাসে ব্যবসা না হওয়ায় কর্মী ছাঁটাই এবং বেতন কমিয়েছেন অনেক বড়, মাঝারি ও ছোট কোম্পানিও। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। প্রায় 4 মাস ধরে বন্ধ পদ্মা সেতুতে স্প্যান বসানোর কাজ। করোনা প্রভাবের পাশাপাশি উত্তাল নদীর কারণে গতি কমেছে এই মেগা প্রকল্পে। এর মধ্যেও মূল সেতুর 90% কাজ শেষ। প্রকল্প পরিচালক আশা করছেন নির্ধারিত সময়ে না হলেও 2021-এর ডিসেম্বরের মধ্যে শেষের লক্ষ্য নিয়ে এগুচ্ছে কাজ। প্রকল্প এলাকা ঘুরে বাকিটা প্লাবন রহমানের প্রতিবেদনে ছবি তুলেছেন দেলোয়ার হোসেন। ছবি বলে ভাদ্র নয়, মধ্য আশ্বিনেও কতটা উত্তাল এবারের পদ্মা, যে কারণে তুলনামূলক কম নৌযান চলাচলও। পদ্মা সেতুতে সবশেষ 31তম স্প্যান বসেছে গত 10ই জুন, যাতে দৃশ্যমান সেতুর 4.65 কিলোমিটার। জুনের মধ্যে সব স্প্যান বসানোর পরিকল্পনা থাকলেও নদীতে পানি বেড়ে যাওয়ায় নতুন কোনো স্প্যান বসাতে পারেনি কর্তৃপক্ষ। প্রকল্প পরিচালক অবশ্য আশা করছেন পদ্মায় পানি কমলে ডিসেম্বরের মধ্যে সেতুর বাকি 10টি স্প্যান বসানো হবে। আর স্প্যানের কাজও আমাদের গত জুন মাসের মধ্যে শেষ করার কথা ছিল, করোনার জন্য আমরা শেষ করতে পারি নাই। এখন আমাদের পুনর্নির্ধারিত টার্গেট হচ্ছে ডিসেম্বর 2020-এর মধ্যে সবগুলো স্প্যান বসানো। স্প্যান বসানো বন্ধ থাকলেও থেমে নেই প্রকল্পের কাজ। পদ্মা সেতুর ওপরে উঠলে মনে হতে পারে একেবারে শেষের দিকে সেতুর কাজ, যেখানে স্বাস্থ্যবিধি মেনে চীনা কর্মকর্তাদের তত্ত্বাবধানে সড়ক নির্মাণ কাজে ব্যস্ত শ্রমিকরা। দিনরাত 24 ঘন্টা কাজ করি। করোনার ইসে আমাদের শ্রমিক কিছুটা শর্ট আছে, যার কারণে এই কাজের অগ্রগতি কিছুটা কম। আগামী বছরের জুনে প্রকল্প শেষের লক্ষ্য থাকলেও করোনার বাস্তবতা তা পিছিয়ে দিয়েছে। আমাদের কাজের নির্ধারিত সময়সীমা জুন 2021, কিন্তু এর মধ্যে পারা যাবে না, কারণ করোনা এবং বন্যা আমাদেরকে পিছিয়ে দিচ্ছে। আমরা চেষ্টা করছি 2021-এর ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার জন্য। হয়তো এটা জানুয়ারি ফেব্রুয়ারিও চলে যেতে পারে। ফলে 2022 সালের মধ্যেই দেশের দীর্ঘতম দ্বিতলের সেতুতে যান চলাচলের স্বপ্ন দেখতেই পারে দেশের মানুষ। 2021 সালের জুনের মধ্যে পদ্মা সেতুর ওপরের এই সড়ক যানবাহনের জন্য খুলে দেওয়ার লক্ষ্য ছিল সরকারের, কিন্তু করোনা বাস্তবতায় এখন সেই লক্ষ্য গিয়েছে 2022 সালে। তার মধ্যেও কাজ শেষ হবে কিনা প্রকল্প সংশ্লিষ্টরা তাকিয়ে থাকছেন করোনা পরিস্থিতির উন্নতির উপর। প্লাবন রহমান, নিউজ 24, পদ্মা সেতু প্রকল্প, জাজিরা, শরীয়তপুর। পাবনায় 4 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার বিচার চেয়ে মামলা করেছে। ঘটনার পর থেকেই পলাতক প্রতিবেশী রানু শেখ। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আহমেদুল হক রানার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল 25 সেপ্টেম্বর বিকেলে সুজানগর উপজেলার গোপিনপুর গ্রামের ওই শিশুকে চকলেট কিনে দেওয়ার প্রলোভনে নিজ বাড়িতে ডেকে নেয় প্রতিবেশী রানু শেখ। সেখানে আটকে রেখে শিশুটিকে ধর্ষণ করে সে। এক পর্যায়ে শিশুটির চিৎকার শুনে স্বজনরা ছুটে এলে পালিয়ে যায় রানু শেখ। স্বজনরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির অবস্থার কিছুটা উন্নতি হলে তার মা বাদী হয়ে সুজানগর থানায় মামলা করেন। আমার ছোট্ট একটা মেয়ে এই ধর্ষণ করছে, তার আমি বিচার চাই।
এই পাশে গ্রামের সবার কাছে আমি বিচার চাইছি, তারা কেউ বিচার দেয় নাই। তার লোভ দেখায় নিজে দর্শন করেছে ঘরের ভিতরে, রানুর নাম করে এক মুরব্বী। বাড়ির পাশে লোকজনই বলছে যে তোরা বাড়ি থাকতে পারবি না, তোরা মিটগুট কর। এর আগেও রানু শেখের বিরুদ্ধে প্রতিবেশী নারীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে জানায় পুলিশ। ঘটনার পরপরই মামলা নিচ্ছে। জি, ও তো ঘটনার পরপরই পালায় গেছে, ধরার চেষ্টা করতেছে, ধরা পড়ে যাবে। রানু শেখকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও প্রতিবেশীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। এবারের প্রতিপাদ্য বৈশ্বিক মহামারীর বার্তা, প্রবীণ সেবায় নতুন মাত্রা। প্রবীণদের নিঃসঙ্গতা কমিয়ে তাদের শারীরিক ও মানসিক যত্নের জন্য প্রয়োজন তরুণদের নৈতিকতাবোধ। এছাড়াও প্রবীণদের সমস্যার সমাধানে সরকারকে গড়ে তুলতে হবে বিশেষ জনশক্তিও, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। জীবনের শেষ অধ্যায়, দয়া নয় সম্মান, অনুগ্রহ নয় পরিবারের ভালোবাসা চান প্রবীণরা। এক সময়ের দাপিয়ে বেড়ানো শরীর, শত ঝড়েও মুষড়ে না পড়া মন এখন যেন সহজেই হাঁপিয়ে ওঠে। পরিবারের সময় নেই তাদের সময় দেওয়ার। কেন বেশি খেতে পায় কিংবা কেন খেতে ইচ্ছে হয় না তার কারণ জানা নেই। অনেকের চড়া রাগ তো অনেকের অভিমান, তাতেও যেন বিরক্ত চারপাশ। কারো আবার আগের মতো কিছুই মনে থাকে না। ছেলে ব্যস্ত, ছেলের বউ ব্যস্ত, মেয়ে ব্যস্ত, মেয়ের জামাতা ব্যস্ত, পরিবারের অন্যরা সবাই ব্যস্ততার মধ্যে আছে। সেবা যত্ন পায় না বলেই ছেলে মেয়ের প্রতি, পরিবার পরিজনের প্রতি তাদের দুঃখ, রাগ, ক্ষোভ এগুলি তারা করছে। সরকারের উদ্যোগে যদি অনেকগুলি আমরা সেবাকর্মী, পেশাদার সেবাকর্মী যদি করতে পারি, তাহলে আমাদের প্রবীণরা সেবা যত্ন পাবে। সারা জীবনের অর্জিত সম্পত্তি এখন যেন তার নয়। অনেক সন্তান তাও ছিনিয়ে নিতে চায়। নানা কারণে কখনো শারীরিক, কখনো হতে হয় মানসিক নির্যাতন বা হয়রানির শিকার। জাতীয় প্রবীণ নীতিমালা হয়েছে, প্যারেন্টস মেইনটেনেন্স অ্যাক্ট বা বাবা মায়ের ভরণ পোষণ আইন হয়েছে। জিনিসের আলোকে আমাদের কর্মকাণ্ড পরিচালন করা উচিত। কোভিড বিষয়ে যদি বলতে হয়, ৫,০০০-এর অধিক ব্যক্তিদেরকে আমরা হারিয়েছি, যার মধ্যে ছিলেন অনেক মেধাবী, দক্ষ এবং অভিজ্ঞ মুখ, যারা হয়তো এই সমাজকে আরও কিছু দিতে পারতেন। প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে জাতিসংঘ ১৯৯০ সালে প্রতি বছর ১ অক্টোবরকে আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। বাংলাদেশেও পালিত হয় দিবসটি। তাদের সেবা যত্নটা আমাদের নিশ্চিত করা, এটা আমাদের নৈতিক দায়িত্ব, এটা আমাদের সামাজিক দায়িত্ব। কারণ তাদের গড়ে দেওয়া সমাজ ব্যবস্থার উপরেই আজকের বর্তমানে আমরা অবস্থান করছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রবীণদের সংখ্যা ১,২০,০০,০০০-এরও বেশি, যা মোট জনসংখ্যার ৯%। ২০৫০ সালে দেশের ২৩%-এরও বেশি মানুষ প্রবীণ হবেন। তাই ভুলে গেলে চলবে না যে আজ যে নবীন, কাল সে প্রবীণ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। লালমনিরহাটে তিস্তা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গেল কয়েকদিনের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের কয়েকশো ঘরবাড়ি, ফসলি জমি। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত তিস্তাপাড়ের মহিষখোঁচা ইউনিয়নের সলিডিসপার বাঁধের বেশ কিছু অংশ নদীতে চলে গেছে। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছেন তিস্তাপাড়ের মানুষ। রেজাউল করিম মানিকের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটে পঞ্চম দফা বন্যার রেশ কাটতে না কাটতেই ভাঙনের কবলে পড়েছে এই জেলা। গেল কয়েকদিন ধরে তিস্তার ভাঙন অব্যাহত থাকায় নদীগর্ভে বিলীন হয়েছে নদী তীরবর্তী বেশ কয়েকটি গ্রামের কয়েকশো বাড়িঘর ও ফসলি জমি। ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হাজারো মানুষ। এদিকে মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের সলিডিসপার বাঁধের বেশ কিছু অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু তোলায় নদীর তলদেশে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে এই বাঁধটিতে ভাঙন তীব্র আকার দেখা দিয়েছে। তবে ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড ও গ্রামবাসী দ্রুত বালুর বস্তা নদীতে ফেলে ভাঙন রোধের চেষ্টা চালাচ্ছে। কয়েক হাজার যত পরিবার আছে, এই বাঁধ যদি ভাঙি যায় তাহলে আমাদের নামছানা হয়ে যাবে। এই স্পার বাঁধ আজকে যে ঝুঁকিপূর্ণ দেখে এই ৫,০০০ পরিবার খুব ঝুঁকিপূর্ণ নিয়ে চিন্তিত আছে।
বাঁধ মেরামত করা সহ ভাঙন রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন জেলা প্রশাসক। কাজ আমরা চলছে, দ্রুত আমরা মনে করি যে আজকের মধ্যেই এটা মেরামত সম্পন্ন হবে, যাতে করে এখানে ভবিষ্যতে কোনো ভাঙন বা বাঁধের ক্ষতি না হয়, সেজন্য পানি উন্নয়ন বোর্ডের সার্বক্ষণিক লোক থাকবে। শুধু আশ্বাস নয়, তিস্তার ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশা নদী তীরবর্তী মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, প্রবীণ দিবসের এই দিনে যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন সহ বেশ কয়েকটি ইউনিয়নে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, স্বাগত আপনাকে। রিপন, জানাবেন এখানকার অনেককে কার্ড করে দেওয়ার নাম করে টাকা নেয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্টরা এ বিষয়ে আসলে কি বলছেন? ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি পানিসারা ইউনিয়নে। এই পানিসারা ইউনিয়নে যে ভিজিএফ কার্ড, প্রতিবন্ধী কার্ড, এই কার্ডগুলোয় বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়রা যে কথা বলছেন যে প্রতি কার্ড প্রতি 500 টাকা নেওয়া হয়েছে এবং কার্ড পরবর্তী সময়ে যখন টাকা উত্তোলন, সেই টাকাও উত্তোলন করা হয়েছে প্রায় 6000 টাকা করে প্রতি কার্ড প্রতি। ফলে যে সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এখনো পর্যন্ত তাদের সেই টাকা পাননি এবং একদিকে 500 টাকা করে আবার এই যে মেম্বাররা নিয়েছেন। ফলে যে এই যে অনিয়ম হয়েছে, আমি স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো। আপনার কাছে একটু জানতে চাই যে কি কি অনিয়ম রয়েছে আপনাদের এই কার্ডে? আমাদের এখানে অনিয়ম, আমাদের চেয়ারম্যানই 1 নম্বর দুর্নীতিবাজ, ও সমস্ত টাকা পয়সা সব কিছু মেরি খায়। রাস্তাঘাটের টাকা, বিধবা বয়স্ক তারা অসুস্থ, তাদের টাকাও ব্যাংকের থেকে লাইন কাট করে টাকা পয়সা উঠে খাইছে। এখন এলাকার যারা গরিব অসহায় তাদের টাকা ব্যাংক থেকে উঠে এনেছে। 14 জনের ভিতরে এক ওয়ার্ডে 2 গ্রামের একজনের দেশে বই টাকা এবং বাকি লোকের টাকা সব উঠে এনেছে। আমরা ব্যাংক থেকে এটা জানতে পেরেছি। কত টাকা করে নিছে? প্রতি কার্ড প্রতি কত টাকা নিছে? প্রতি কার্ড করার সময় 500 টাকা করে নিয়েছে লোক প্রতি, আর ব্যাংকের থেকে উঠে নিয়েছে 6000 টাকা করে। এটাই ব্যক্তির ব্যাংক থেকে অ্যাকাউন্ট থেকে কিভাবে টাকা উঠলো আপনারা কি জানতে পেরেছেন? অ্যাকাউন্ট থেকে এটা চেয়ারম্যানের সুপারিশই, চেয়ারম্যান বলি দিয়েছে, সেই হিসাবে মেম্বারের মুখোমুখি টাকা উঠে পেরেছে। পয়লা চালা নেই, সেই টাকাটাও মেরে খাইছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে ভুক্তভোগীরা রয়েছেন তারা বলছেন যে এই টাকাগুলো কিন্তু তারা উঠিয়ে নিয়েছেন এবং যে কার্ড প্রতি, সেই কার্ড প্রতি কিন্তু 500 টাকা করে নেওয়া হয়েছে, এই ভুক্তভোগীরা দাবি করছেন। এই এলাকায় অনেক সাধারণ মানুষ আছে, শুধু এই ঝিকরগাছার পানিসারা নয়, শঙ্করপুর ইউনিয়ন সহ এই ঝিকরগাছার বিভিন্ন ইউনিয়নে আমরা দেখতে পাচ্ছি এরকম অনেক অনিয়ম হয়েছে, যেখানে টাকা নেওয়া হয়েছে এবং এই টাকাগুলো কিন্তু যে পরবর্তীতে ফেরত দেওয়ার এমন কোনো দেখছি না। তবে সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে যে ব্যাংক থেকে যে ব্যক্তি ছিল, সেই ব্যক্তিদের নাম থেকে কিভাবে টাকা উত্তোলন করেছে, এটা আসলে আমরা যে কর্মকর্তারা রয়েছে সেই কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পারবো। তবে এখনো পর্যন্ত আমরা তাদের দেখা পাইনি এবং কথা বলতে পারিনি। তবে একটি অভিযোগ এই ভুক্তভোগীরা দিয়েছেন জেলা প্রশাসক বরাবর মাধ্যমে যে ভুক্তভোগীরা অভিযোগ দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে বিভিন্ন অনিয়ম হয়েছে এবং এই কার্ড থেকে প্রতি কার্ড থেকে 500 টাকা করে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কিছু মানুষের কাছ থেকে 6000 টাকা করে যে ভুক্তভোগীদের কার্ড ছিল, সেই কার্ড থেকে টাকা উত্তোলন করা হয়েছে। আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলবো। কি অবস্থা, আপনারা কি টাকা পেয়েছেন এখনো? না, আমরা পাইনি। শেষের সময় টাকা পাওয়ার কথা শুনলাম, তাদের টাকা পাইনি। আমরা টাকা পাইনি। সেই সময় স্বামী আমার অসুস্থ ঘরে, এই প্রথমেই আমরা পাচ্ছিলাম। আপনাদের টাকা এই কাট করতে কত টাকা নিয়েছে? 200 টাকা। আপনার কাছ থেকে 200 টাকা নিছে? আর তার আগে কত 150 না কত নিল, 500, এই করতে করতে 500 টাকা হয়ে গেছে।
ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে কাঠ প্রতি তাদের 500 টাকা নিয়েছেন এবং আর যারা রয়েছে তাদের কাছ থেকেও এরকম টাকা নিয়েছেন। সব মিলে আমি আর কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। স্থানীয়রা রয়েছে, অনেকে কথা বলতে চাচ্ছেন। আসলে যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যানের কথা বলছেন, তারা যে সমস্যার কারণে কথা বলতে চাচ্ছেন না। অনেক সময় এই যে কাঠ দিয়ে ভয়ভীতি এবং হুমকি দেওয়া হচ্ছে, এজন্য কথা বলছেন। আমি আপনার কাছে একটু জানতে কি অবস্থায় যে কাঠ প্রতি টাকা নেওয়া হচ্ছে, আসলে সাধারণ গরিবের টাকা তো মারা হচ্ছে, কি বলবেন? বর্তমানে আওয়ামী লীগ আপনার জননেত্রী শেখ হাসিনা তার এই গ্রাম্য কাঠামো এবং শহর কাঠামো উন্নয়নের পাশাপাশি আপনার বিভিন্ন বয়স্ক ভাতা, বিভিন্ন ধরনের চালের কার্ড, রেশন কার্ড সহ বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ভাতা আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ একটা সময় ধরে এই নওশের আলী চেয়ারম্যান সহ তার সহকর্মী যারা মেম্বার আছে তাদেরকে একত্রতা করে একটি কার্ডসঙ্গে এবং বিভিন্ন আরেকজনের কার্ডের মাধ্যমে টাকা আরেকজন অন্য ব্যক্তিকে দিয়ে সই করিয়ে বিভিন্ন সময় সোনালী ব্যাংকের থেকে টাকা আত্মসাৎ করেছে। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে বিভিন্ন কায়দায় তারা টাকা আত্মসাৎ করছেন। তো সব মিলে এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। রিপন, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক, সহকর্মী রিপন হোসেন যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন থেকে জানাচ্ছিলেন সেখানকার ইউনিয়নের বয়স্ক এবং বিধবাদের ভাতার কার্ড নিয়ে যে অনিয়মের খবর রয়েছে সেই সম্পর্কে। সংস্কারের অভাবে হারাতে বসেছে দিনাজপুরের শীতকোট বৌদ্ধবিহার। বেষ্টনী না থাকায় বিহার এলাকা এখন চারণভূমি। স্থানীয়রা বলছেন দ্রুত সংস্কার না হলে বৌদ্ধবিহারটি একেবারে হারিয়ে যেতে পারে। ফখরুল হাসান পলাশের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের নবাবগঞ্জের ফতেহপুরে 3 একর জমিতে সীতাকোট বৌদ্ধবিহার। প্রায় 350 বর্গফুটের বিহারটিতে মোট 41টি কক্ষ রয়েছে। 1968 সালে প্রত্নতত্ত্ব বিভাগ আংশিক খনন করে এই বিহার। সেই সময় কিছু অংশ সংস্কারের পর বন্ধ হয়ে যায় কার্যক্রম। অর্ধ শতাব্দী ধরে আর কোনো খনন বা সংস্কার হয়নি ঐতিহাসিক এই নিদর্শনের। 9 বিঘার ভিতর কিছু বাইরে কিছু দখল করে খায়, আর বদবাকিটা এখানে আছে। স্থানীয়রা বলছেন অযত্নে পড়ে থাকা এই নিদর্শন হারাতে বেশি সময় লাগবে না। মোটামুটি এরিয়া করে দেয় বা সুন্দর করে, তখন সুন্দর হবে, ভালো হবে, এখানে বসার জায়গা হবে। এটার ভগ্নদশা, এখানে কোনো স্যানিটেশন ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই। এটা সংস্কার আমিও বলছি, আমার অফিসার আসছিল প্রায় 15 দিন আগে, এই ভাঙ্গাচুরের সম্বন্ধে সব লেখে কিনে নিয়ে গেছে উনি। আমাকে বলছে যে এই সামনে মাসের দিক দিয়ে কাজ শুরু হওয়া সম্ভব। সীতাকোট বিহার সংস্কার এবং এর সৌন্দর্য বাড়াতে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান উপজেলা চেয়ারম্যান। এটা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে অবহেলিত। আমরা উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা এটাকে সৌন্দর্য বৃদ্ধির জন্য করতেছি। এগুলাকে সংরক্ষণ করলে আমাদের বাংলাদেশের যে ঐতিহাসিক বা প্রাকৃতিক সৌন্দর্য নিহিত আছে এগুলা অনেকেই আমরা উপভোগ করতে পারবো। ধারণা করা হয় 7ম-8ম শতকে নির্মিত হয় এই বিহার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষ নির্বিকার থাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইট, খোয়া সিমেন্ট ও রড ব্যবহার করছে। এতে যে কোনো সময় ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কায় অনেকেই। আব্দুল সামাদ সায়েমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ ভবন নির্মাণের কাজ করছে এজেট অ্যান্ড আরটি নামে পাবনার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে প্রায় 50% কাজও শেষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাবে ভবন নির্মাণে নিম্নমানের ইট, খোয়া ও রড ব্যবহার করছে ঠিকাদাররা। নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করা হলে অল্প দিনেই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়বে। এতে যে কোনো সময় ভবন ধসে দুর্ঘটনার আশঙ্কায় তারা। 4 নম্বর ইট, মানে এই বিল্ডিংটা ভবিষ্যতে আপনার 10-15 বছর স্থায়ী হবে কিনা এটা সন্দেহ। তারা অত্যন্ত ঝুঁকির মুখে বসবাস করতে হবে এবং এটা যে কোনো মুহূর্তে বড় ধরনের কোনো ভূমিকম্প বা ঝড় আসলে পরেই এটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে বা ধসে যেতে পারে। এই অভিযোগ স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন এ ব্যাপারে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ কিছু সামগ্রী ফেরতও নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় দেখতে পাই যে নিম্নমানের 2 নাম্বার 3 নাম্বার ইট
মিক্সারে চলতেছে, আমি অনেক ইট এর আগে বের করে দিছি। পল্লী বিদ্যুতের এই ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 15 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চাঁপাইনবাবগঞ্জে মশার উপদ্রবে অতিষ্ঠ নগরবাসী। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মশার ওষুধ না ছিটানো এবং নালা নর্দমা পরিষ্কার না করায় দিন দিন মশার বংশ বিস্তার বেড়ে চলেছে। এভাবে চলতে থাকলে মশার কামড়ে ডেঙ্গু মহামারী আকার ধারণ করতে পারে এমন আশঙ্কাও তাদের। মোহাম্মদ রফিকুল আলমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জে মশার উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছে নাগরিক জীবন। বাসাবাড়ি, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান, অফিস সহ বিভিন্ন স্থানে মশার আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না কেউই। মশার কয়েল, স্প্রে সবকিছুই মশার কাছে হার মানছে। স্থানীয়দের অভিযোগ, মশার বংশবিস্তার রোধে ওষুধ ছিটানোর কথা থাকলেও পৌর কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় উপদ্রব বেড়েই চলেছে। নালা নর্দমা পরিষ্কার না করায় মশা বিস্তার করছে। এই অবস্থায় ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কায় তারা। পৌরসভার লোকজন নিয়মিত এসে স্প্রে করে বা ড্রেন পরিষ্কার করে, তাহলে আমরা ডেঙ্গু মুক্ত থাকব। জনগণকে যে সচেতন করা ডেঙ্গু প্রতিরোধে, সেই বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেনও কিন্তু চোখে পড়ছে না। মেয়র জানালেন, করোনা পরিস্থিতির মধ্যেও মশা নিধন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। ডেঙ্গুর এই প্রকোপ যাতে আগামী দিনে না সৃষ্টি হয় সেজন্য প্রিভেন্টিভ অনেক পদক্ষেপ আমরা নিয়েছি অলরেডি। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার উপরে গুরুত্ব দিয়েছি এবং শহরে যে সমস্ত রাস্তাঘাট, ড্রেন, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন চলছে। তবে ডেঙ্গু মোকাবেলায় এডিস মশা নিধন সহ জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে মনে করেন সিভিল সার্জন। নিয়মিত যদি যেগুলো ডেঙ্গু সচেতনতার যে মাপকাঠিগুলো আছে সেগুলো যদি আমরা যদি অ্যাড্রেস ঠিক মতো করতে পারি, অবশ্যই আমরা ডেঙ্গুর থেকে মুক্ত থাকব। জনদুর্ভোগ কমাতে নিয়মিত মশা নিধনকারী ওষুধ প্রয়োগ করা সহ নানা উদ্যোগ নিবে সংশ্লিষ্টরা, এমন প্রত্যাশায় ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। করোনার ক্ষতি মোকাবেলায় শিল্প খাতের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজের কার্যকর বাস্তবায়নে জরুরি ভিত্তিতে একটি সমন্বিত ডাটাবেজ গড়ে তোলার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তারা। বুধবার সিটিজেন্স প্ল্যাটফর্ম ফর এসডিজিজ বাংলাদেশ এবং বিল্ডের যৌথ উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সংলাপে এ দাবি জানান তারা। বক্তারা কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য একটি সর্বজন গ্রহণযোগ্য সংজ্ঞা নির্ধারণ এবং এ খাতে প্রণোদনার অর্থ ছাড়ের ক্ষেত্রে জামানত বাধ্যবাধকতা বাতিল করে দ্রুত প্রজ্ঞাপন জারিরও পরামর্শ দেন। সিপিটির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের সঞ্চালনায় সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও বিল্ডের চেয়ারপারসন আবুল কাশেম খান। এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যদি আপনি বিবেচনা করেন, তাহলে মোট যে বরাদ্দ সরকার দিয়েছে সেই বরাদ্দর অত্যন্ত সামান্য পরিমাণ গেছে কিন্তু এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে, এবং মাথাপিছু হিসেবে যদি দেখেন তাহলে খুবই সামান্য, কারণ এখানে তো মানুষ অনেক বেশি। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে গেল 24 ঘন্টায় সংক্রমণ আবারও কিছুটা বেড়েছে। একদিনে আক্রান্ত হয়েছে প্রায় 3,09,000, প্রাণ হারিয়েছে 6,000-এর বেশি মানুষ। এ নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 3,41,43,000, আর মোট প্রাণহানি ছাড়িয়ে গেল 10,18,000। ভারতে অব্যাহত রয়েছে দৈনিক সর্বোচ্চ সংক্রমণ। একদিনে 86,748 জন আক্রান্ত এবং 1,179 জনের প্রাণহানি হয়েছে দেশটিতে। তবে এমন পরিস্থিতিতেও 15 অক্টোবর থেকে ধাপে ধাপে স্কুল খোলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একদিনে যুক্তরাষ্ট্রে 40,472 ও ব্রাজিলে 33,269 জন আক্রান্ত হয়েছে। দুই দেশেই প্রাণ হারিয়েছে 9 শতাধিক। করোনা ভ্যাকসিনের ডোজ দেওয়ার জন্য সিনোভ্যাকের সাথে চুক্তি স্বাক্ষর করেছে ব্রাজিলের সাও পাওলো। সাম্প্রতিক এক গবেষণায় যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা নিরাপদ এবং বয়স্কদের জন্য কার্যকর বলে দাবি করেছে মডার্না ইনকর্পোরেশন। এদিকে বিশ্বের সব দেশের বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈশ্বিক ভ্যাকসিন প্রকল্পের তহবিল গঠনে অর্থ দিয়ে সহযোগিতার সময় চলে এসেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এবারে কৃষি সংবাদ।
রাজশাহীতে পরীক্ষামূলক পাম চাষে মিলেছে সাফল্যের হাতছানি। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে বাণিজ্যিক পাম চাষ। পতিত ও অনাবাদী জমি পাম চাষের আওতায় আনার সুপারিশ করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকরা। এস এ বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেদ। গবেষণা ও উন্নয়ন প্রকল্পের আওতায় 2016-17 অর্থবছরে রাজশাহীতে BCSIR গবেষণা কেন্দ্র পাম চাষ শুরু করে। দেশে পাম গাছের প্রজনন, বৃদ্ধি, উৎপাদন এবং ফলের পুষ্টিগুণ সম্পর্কে জানতেই এই গবেষণা প্রকল্প। 3 বছরের মধ্যেই ফল এসেছে 3 একর জমিতে রোপণ করা পাম গাছে। গবেষকরা বলছেন, পুরোদমে উৎপাদনে আসতে আরও বছর 2 সময় লাগবে। তবে এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ। এই গাছগুলোকে যদি কিছুদিন পরিচর্যা করা যেত তাহলে হয়তো বা আসল যে ওর ফল ধরার যে আসল সময়টা সেই তথ্যটা আমরা প্রপারলি নিতে পারতাম, কিন্তু ওই পর্যায়ে যেতে পারিনি। বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু পাম গাছের জন্য উপযোগী। সঠিকভাবে চাষাবাদ, উৎপাদন ও প্রক্রিয়াকরণের মাধ্যমে দেশে ভোজ্য তেলের স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব। গাছের গ্রোথ খুব স্যাটিসফ্যাক্টরি এবং গাছের যে ফল সেটাও ওই সব গাছগুলোতে আমরা ভালো দেখেছি। আর শুধু আমাদের রাজশাহী না, এদিকে উত্তর দিকে উত্তরাঞ্চল দিনাজপুরের যে রামসাগরের কয়েকটা গাছ আছে। সম্ভাবনাময় পাম চাষ গবেষণায় সফলতায় আশাবাদী রাজশাহী BCSIR এর পরিচালক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এ চাষ ছড়িয়ে দিতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তার। তাহলে ফিল্ড লেভেলে কাজ করার জন্য কাজ করবে কৃষি গবেষণা, কারণ ছড়িয়ে দেবার যে কাজটা সেটি হচ্ছে কৃষি গবেষণা বা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। পাম চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখা দিয়েছে রাজশাহীর BCSIR ল্যাবরেটরির এই ফার্মটিতে। গবেষকরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মধ্যপ্রাচ্যের মতো এখানেও পাম তেল উৎপাদন সম্ভব। কাজী সাহেদ, নিউজ 24, রাজশাহী। এবারে নিউজ 24 স্পোর্টস। সফল ফুটবলার কাজী সালাউদ্দিন, কিন্তু সংগঠক হিসেবে তিনি কতটা সফল? নানান মহলে বাফুফে সভাপতির 12 বছরের খতিয়ান নিয়ে হচ্ছে নানান আলোচনা সমালোচনা। সমালোচনাকে পাশে রেখে নিজেকে সফল সংগঠক দাবি বাফুফে সভাপতির। নিউজ 24-কে দেয়া একান্ত আলাপচারিতায় ফুটবলের নানান বিষয়ে কথা বলেছেন কাজী সালাউদ্দিন। পুরোটা জানাচ্ছেন মাহফুজুল ইসলাম। ৭১-এ স্বাধীন বাংলা ফুটবল দলের তুর্য, এরপর খেলোয়াড়ি জীবনে সালাউদ্দিন নামের তুমুল জনপ্রিয়তা। কোচ হিসেবেও আছে বেশ কিছু সাফল্য, কিন্তু প্রশ্ন হলো সংগঠক কিংবা বাফুফের সভাপতি হিসেবে কতটা সফল কাজী সালাউদ্দিন? 12 বছরে 12টা লিগ, 12টা ফেডারেশন কাপ, 12টা ইন্ডিপেন্ডেন্স কাপ, ন্যাশনাল টিম রেগুলার খেলছে, বিদেশ যাচ্ছে। এবং রিসার্চ করে, ইলেকশন আগে রিসার্চ করে দেখলাম যে লাস্ট 40 বছরের পরে 10 বছরে 4% হাইয়ার পারফরমেন্স। পেশাদারি লিগের সর্বোচ্চ স্তর ও চ্যাম্পিয়নশিপ লিগের খেলা মাঠে রাখাটাকে নিজের বড় সফলতা হিসেবে বরাবরই দেখান বাফুফে বস। কিন্তু নিচের সারির লিগগুলো নিয়মিত না হওয়ার যুক্তি কি? কারণ হিসেবে মাঠ সংকটের পুরনো কথা নতুন করে শোনালেন কাজী সালাউদ্দিন। আমার কাছে যদি 4টা মাঠ থাকতো, 5টা মাঠ থাকতো, তাহলে শুক্রবার আরম্ভ তো শনিবারে শেষ হতো। বাট আমাকে তো ভোরবেলা কাপড় ধুয়ে রাত্রেবেলা ওই স্যুটটা ইস্ত্রি করে পড়তে হয়। 12 বছরের এই সময়ে সরকারের কাছ থেকে কি চাওয়া হয়েছে কোনো মাঠ? এটা নিয়ে কয়েকবার আলাপ করেছি মন্ত্রীর সাথে, প্রাইম মিনিস্টারের সাথে। আমি এতবার আলাপ করেছি নাই, বাট এইখানে এগুলাকে সাকসেসফুল করতে গেলে ডিস্ট্রিক্ট অফ আসতে হবে, বেড়ে আগে আসতে হবে। ওরা দে উইল হ্যাভ টু কিপ অন ডিমান্ডিং ইট, উইথ দেয়ার ডিমান্ড দেন আই ক্যান সলভ ইট। আগের 3 নির্বাচনের সঙ্গে এবারের নির্বাচনের পার্থক্য খুঁজতে চান না কাজী সালাউদ্দিন। 2008, 2012, 2016, 2020 সবই এক, এবং আমি একইভাবেই দেখি। প্রতিদ্বন্দ্বীদের সম্পর্কে নো কমেন্টস। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। কাজী সালাউদ্দিন গেল 12 বছর যেভাবে কাজ করেছেন, নির্বাচিত হলে ফুটবলের উন্নয়নে সুশৃঙ্খলভাবে ঠিক তার বিপরীত রাস্তায় কাজ এগিয়ে নেবেন বলে জানান বাফুফে নির্বাচনের সভাপতি পদপ্রার্থী শফিকুল ইসলাম মানিক। জেলার ফুটবলকে চাঙ্গা করতে বর্তমান ফুটবল কাঠামোর সমন্বয় প্রয়োজন বলে মনে করেন তিনি। পেশাদার লিগকে ঢেলে সাজাতে আছে তার আলাদা পরিকল্পনা। তার দেয়া ইশতেহারের প্রতিটি পয়েন্ট বাস্তবসম্মত বলেও দাবি তার।
মাহফুজুল ইসলামের আরেকটি প্রতিবেদন। কাজী সালাউদ্দিন তার প্যানেল নিয়ে ঢাকঢোল পিটিয়ে দিয়েছেন নির্বাচনী ইশতেহার। অপরদিকে সভাপতি পদের আরেক প্রার্থী মানিকের ইশতেহার প্রদানের সাদামাটা আয়োজন। নির্বাচনের মাঠে শফিকুল ইসলাম মানিক যেন একলা চলো নীতিতে, তবে নির্বাচিত হলে কাজ করতে চান সমন্বিতভাবে। বলছেন ফুটবল প্রশাসক হিসেবে তিনি থাকবেন উদার। সবাইকে নিয়ে কাজ করার আমার একটা ইচ্ছে আছে, এই জন্য জাস্ট সালাউদ্দিন ভাই যেই ওয়েতে রান করছে 12 বছর, জাস্ট এটার অপোজিট করে দেখব যে ফলাফল আসে কিনা। জেলা ও ক্লাব ফুটবলের উন্নয়নে প্রয়োজন সংশ্লিষ্ট বিভাগগুলোর সমন্বয়, আর পেশাদার লীগের উন্নয়নে মানিকের ভাবনায় ক্লাব কাঠামোর উন্নয়ন। 13টি প্রফেশনাল দল ইস টু মাচ। এটা জাপানও এত সাহস করে নাই কখনো, যখন জাপান প্রফেশনাল লিগে এসছে। অবকাঠামো ছাড়াই প্রফেশনাল ফুটবল বা চ্যাম্পিয়ন্স লিগগুলো খেলছে। তো আমি মনে করি যে এখানে হয়তো কিছুটা কাজ করার সুযোগ রয়েছে। ডিসি, এসপি সবাইকে সংশ্লিষ্ট করে যদি কাজ করা যায়, অবশ্যই ফুটবলে এগোনো সম্ভব হবে। মানিকের নির্বাচনী ইশতেহার ভীষণ 2033, নেই উচ্চাভিলাষ, নেই স্টেডিয়াম নির্মাণের রাতারাতি প্রতিশ্রুতি। 6 মাস 5 মাসও যদি দেয় তাহলে কিন্তু ফুটবল রান করতে পারে জেলা লিগের। পেশাদার লিগের যেটা হোম অ্যান্ড অ্যাওয়ের ইয়েতে, এটা তো খুব বেশি টিম, বেশি দলের প্রয়োজন হয়, বেশি 64টা স্টেডিয়াম আমার দরকার নেই। ওখানে হয়তো 8টা থেকে 10টা স্টেডিয়াম হলেই যথেষ্ট। আমি মনে করি এটা সমন্বয়ের প্রয়োজন রয়েছে। 3 অক্টোবর বাফুফের নির্বাচনে নীরব বিপ্লবের প্রত্যাশার কথাও জানান শফিকুল ইসলাম মানিক। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এখনকার বিরতিহীন সংবাদের আয়োজন এ পর্যন্তই। ধন্যবাদ পুরো সময় সাথে থাকার জন্য।